স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ স্পেশাল আয়োজন যুগলবন্দিতে। আজকে আপনাদের সাথে আছি আমি অপর্ণা বর্ষা। আর শুনেই বুঝতে পারছেন যে যুগলবন্দি যেহেতু বলেছি, আজকে আমাদের সঙ্গে এমন কোনো এক যুগলী রয়েছেন। ভাবছেন কাদের কথা বলছি? হ্যাঁ দর্শক, বলছি যারা কিনা খুবই 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 ভালো বন্ধু, দুজন দুজনের পরিপূরকও বলা চলে। তবে তারা কি শুধুই বন্ধু নাকি তার থেকেও বেশি কিছু? জেনে নিব সব। আজকে আমাদের মাঝে রয়েছেন অভিনেত্রী রাজরিপা এবং অভিনেতা শিশির। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো, যেহেতু ঈদ নিয়ে আমরা আড্ডায় বসেছি, আপুর কাছে ঈদ মানে কি, বা ঈদের দিন আসলে কি কি করা হয়? ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ, পরিবারের সাথে একসাথে সময় কাটানো, তারপর সবার একত্রিত মিলন হওয়াটা। পরিবারের সাথে আসলে আমার ঈদ কাটানো হয়। ঈদের দিন স্বাভাবিক নর্মালি ঘুম থেকে উঠে মায়ের সাথে একসাথে রান্নাবান্নার কাজে হেল্প করি। তারপর বাচ্চা যারাই আছে আশেপাশে বা আমার ছোট ভাই বোন যারা আছে সবাইকে মেহেদি পরিয়ে দেই। সবাই মিলে একটু গান ছেড়ে একটু নাচানাচি করি। তারপর সবাই সেজেগুজে বিকালে একটু ঘুরতে চলে যাই। এটাই পারিবারিকভাবে যে মুহূর্তগুলো কাটানো হয়। আচ্ছা, এবার জানতে চাইবো ভাইয়ার কাছে, ভাইয়া ঈদের দিন কি কি করেন? আমি বরাবর যেটা করি সেটা হচ্ছে যে ঈদের দিন সকালে নামাজ পড়ি, নামাজ পড়ে এসে 2-4 ঘন্টা ঘুম দেই, দেন হচ্ছে বিকালবেলা ঘুরতে বের হই। দ্যাটস ইট। ছেলেদের খুব সিম্পল একটা রুটিন থাকে, বাট আপু যেহেতু না, ওরা ছেলেরা বেশি, ওদের ফ্রেন্ড সার্কেল থাকে, ওরা ফ্যামিলিকে টাইম দেয়, ঘুরতে চলে যায়। আমরা মেয়েরা কি বের হয়ে বাবা মার সাথে একটু ঘুরে টুরে চলে আসলাম। ছেলেরা আছে সারা রাত ধরে না ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, ওরা আরো বেশি ঈদটা পালন করে। আমরা তো ঘুরে টুরে বাসার মধ্যে চলে আসি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। ভাইয়া কি একমত আপুর সাথে? না, এটা কিছুটা একমত, বিকজ এক সময় ছিল এমনটা, এখন যে পরিবেশ বা পরিস্থিতি সেখান থেকে আসলে পসিবল হয় না। আর ম্যাক্সিমাম টাইম হয় যে ঈদের মাসটা অনেক রাশ যায়, কাজ করতে হয়, রাত জাগতে হয়। সো মনে হয় যে ঈদের দিনটা অনেকদিন পর ছুটি পেয়েছি, একটু ঘুম দেই, রেস্ট নেই। ওই ওই মনটা নেই যে একটু ঘুরবো ফ্রেন্ড সার্কেলদের সাথে। আর ফ্রেন্ডরাও নেই আসলে, এক একজন এক এক জায়গায়, বিভিন্ন জায়গায় সবাই চলে গেছে, তো সবার সাথে দেখাও হয় না। এটা আরো খারাপ লাগে যে এক সময় আমার মনে আছে আমার নানা বাড়িতে আমি একসাথে আমি তো নানা বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, প্রায় 9 বছর ছিলাম আমি কিশোরগঞ্জ। তো ওখানে আমার অনেক ফ্রেন্ডরা আছে, তো আমি ওই শহরটাকে মিস করি, বিকজ ওইখানে আমার ছোটবেলার বন্ধু বান্ধব ছিল যাদের সাথে এখন দেখা হয় না, আর যাওয়া হয় না আসলে ওই রকম। বাট এবার প্ল্যানিং আছে যে কোরবানির ঈদে ইনশাল্লাহ আমি আমার নানা বাড়িতে যাব। আর ওদের সাথে যখন ঈদগাতে নামাজ পড়তে যেতাম, ওই জিনিসটা আসলে এখনো মিস করি আমি, বাট হয় না এখন আর, কেন জানি। আর ঈদের 1-2 দিন পরে আবার ব্যস্ততা বেড়ে যায়। আচ্ছা ভাইয়া, বলছিলেন যে বন্ধু নেই, পাশেই তো বন্ধু, তাকে কি ঈদের দিন সময় দেওয়া হয় না? না না, এটা তো ছেলে ফ্রেন্ড হিসেবে বলা হয়েছে, যে ছেলে বন্ধু, আর মেয়ে বন্ধু হিসেবে তো সে আছে। আর সে তো বাংলাদেশে, আমি থাকবো সৌদি, ও ঢাকায় থাকবে, আমি থাকবো খুলনায়। সে তো হচ্ছে যে ঈদের সময় ইয়াতে চলে যায়, ওই মোংলাতে চলে যায় ওদের গ্রামের বাড়িতে। তো আমি আমার মতো ঢাকায় থাকি, তো ওইভাবে আসলে দেখা হয় না। তবে হয়, হ্যাঁ, ঈদের পর হচ্ছে 2-3 দিন পর ও চলে আসে, তখন আমরা একসাথে সিনেমা দেখতে যাই। আচ্ছা, আপু বলছিলেন যে ঈদের দিন মায়ের সাথে রান্না করা হয়। আপু কি কি রান্না করতে পারেন? সবকিছু কি মায়ের থেকে শেখা? এটা হচ্ছে ছোটবেলা থেকেই দেখি, কে কি করছে না করছে ওগুলো খুব ফলো করতাম। তারপর মাকে দেখতাম যে রান্নাটা করে, ওইটা খুব ভালো করে ফলো করতাম। স্পেশাল ভাবে আসলে শেখা হয়নি, আগ্রহ থেকেই মূলত শেখা। তো আপনি যে আইটেমে বলবেন সেই আইটেমটা আসলে আমি তৈরি করে দিতে পারবো। এবং আমার এসএসসি এক্সামের পর 68টা আইটেম ফাস্টফুড খাবার আসলে আমি শিখে নিই, কারণ লাগে তো না, মেয়ে মানুষ কথা আছে যে আদেশে চুলো বাঁধে, তো একটা মেয়ে মানুষের সবকিছুই জানতে হবে, তো সব শিখে রেখেছি। ভাইয়াকে কি কি রান্না করে খাইয়েছেন? ও কিন্তু ভালো রান্না করে, আমার থেকেও ভালো রান্নাও করে। হ্যাঁ, ওর হাতের বিরিয়ানি খেয়েছি কয়েকবার। বিরিয়ানি, শুধু বিরিয়ানি না, সবকিছুই যেটাই রান্না করে, যেটাই ধরে টাচ করে, ওটাই মনে হয় অনেক মজা, তাই না? না, আমরা হচ্ছে একসাথে বিফ রান্না করেছিলাম একবার, ইলিশ মাছ, তারপরে
সবাই হচ্ছে ইফতেখার চৌধুরী স্যার ছিলেন, ও ছিল, তারপর আমাদের মেকআপ ম্যান মনির ভাই ছিল, অনেকেই ছিল আরো। তো সবাই, আমি তখন আমি রান্নাটা করেছিলাম, তো সবাই অনেক প্রশংসা করেছে খেয়ে। যাই হোক, আমি জানি আমি ভালো রান্না করি, এই জন্য অনেক বেশি কনফিডেন্স ছিল। আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাদের রান্না করে খাওয়াবো, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সেই আরেকবার বিরিয়ানি রান্না করে খাওয়াইছি, ইলিশ মাছ ভুনা, বিফ কারি, তারপর হচ্ছে বিরিয়ানি, আর বিভিন্ন আইটেমের ভর্তা, জাস্ট ওয়াও ছিল। সবাই প্লেট চেটে চেটে খেয়েছিল। ভাইয়ার হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দের? সবই আসলে ওইভাবে তো খাওয়া হয় নাই সবকিছু। তো আমি বেশি পছন্দ করছিল বিফটা। রাইট। হ্যাঁ, আপু কোনো কিছু রান্না করে খাওয়ায়নি? ও রান্না করে খাওয়াইছিল, ওই যে একবার ওই যে ওই কি বলে ওইটাকে, ওই বিফের যে মগজ থাকে না, ওটা খুব ভালো রান্না করছিল, এবং ফার্স্ট টাইম রান্না করছিল, বাট অনেক ভালো হয়েছিল আসলে। একদম মানে হচ্ছে কি, হঠাৎ করে আমি স্বপ্নতে যাই বাজার করার জন্য, বাসায় এসে যে আমি মগজ খাবো, ঠিক আছে, তো মগজটা এনে আমি রান্না করলাম। আমার তো আইডিয়া না, আমি জাস্ট মানে মগজটা কিভাবে রান্না করে ওইটা কখনোই আমার রান্না করা হয়নি। তো আমি ইউটিউব দেখে একটু দেখেছি কিভাবে মগজটা একটু মানে ধোয়াটাই হচ্ছে ফ্যাক্ট। তারপর একটু মানে হালকা কিছু মানে দেখে নিই কি টিউটোরিয়াল, দেখার পরে মানে এত টেস্টি হয়। সেদিনকে তো ইফতেখার চৌধুরী স্যার আর ও দুইজনকেই আমি ইনভাইট করি যে স্যার আমি মগজ রান্না করছি, তারপর শিশির আমি মগজ রান্না করছি, এত মজা হয়েছে। মানে ওরা আসার আগে আমি খাচ্ছি আর বলতেছি, ওরাও চলে আসছে আমার বাসায়, এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। স্যার অনেক পছন্দ করছিল সেদিন। আমরা একসাথে অনেক হ্যাংওভার মানে আড্ডা দিছি একসাথে সবাই, বাট এখন ইদানিং একটু ব্যস্ততা বেশি, যার কারণে বসা হচ্ছে না লাস্ট 2-3 মাস। বাট একসাথে আমরা বসতাম, রান্না বান্না হতো, খাওয়া দাওয়া করতাম, 300 ফিট যেতাম, প্রায় আমরা সপ্তাহে 2-3 দিনই রান্না বান্না করে একসাথে সবাই মিলে খেতাম। আমাদের একটা গ্রুপ আছে। বাহ, এটা তো খুবই ভালো। আচ্ছা, ঈদ নিয়ে যেহেতু কথা বলছি, ঈদের কিন্তু একটা মূল আকর্ষণ থাকে যে শপিং। তো আপুর আসলে ঈদ বাজেট কত? এটা আসলে ওইভাবে না, আমার নিজের বাজেটের উপরে সবকিছু। এমন আছে ধরেন বাজেট না বলি, কখনো কখনো খুব কম হয়, কখনো কখনো খুব বেশি হয়। তবে এবার ঈদে আসলে আমি আমার ফ্যামিলির জন্যই আসলে সবার আগে শপিংটা করেছি, নিজের জন্য করিনি, ফ্যামিলি থেকে গিফট পেয়েছি। কিন্তু থাকে না যে অনেকের 50,000, 1 লাখ, 2 লাখ বাজেট থাকে, কিনতেই থাকে, এরকম কোনো বাজেট নেই? এখন যদি বাজেট কম বলি তাহলে অডিয়েন্স আমাকে বলবে যে কি রুচি। আবার যদি বলি এত বাজেট দিয়ে করেছে, আল্লাহ এত টাকা কোথায় পেয়েছে। সো থাক, দরকার নেই, বাজেটের জায়গায় থাকুক। আচ্ছা, ভাইয়ার বাজেট কেমন? খুবই অল্প, ছেলেদের বাজেট সবসময় কমই হয়, 2000 টাকা সর্বোচ্চ একটা পাঞ্জাবি, এর বেশি কিছু না। বিকজ আসলে আমি সবসময় বলি যে স্পেসিফিকভাবে আমাদের তেমন কিছু কেনা হয় না, বিকজ আমরা শ্যুটের আগে অনেক কাপড় কিনতে হয়, সেটা পাঞ্জাবি কিনতে হয়, কাবলি কিনতে হয়, শার্ট কিনতে হয়, সব কিছুই কেনা আছে অলরেডি। আমার এই লাস্ট শ্যুটের আগেও আমি মিনিমাম 10-15টা শার্ট, তারপরে প্যান্ট, শুজ কেনা হয়েছে। সো আমাদের স্পেসিফিকভাবে ঈদকে কেন্দ্র করে কেনা আসলে হয় না। যখন মিডিয়ায় ছিলাম না তখনও কিনতাম না তেমন কিছু। সো এটা প্রত্যেকটা ছেলেই জানে, ম্যাক্সিমাম 80 বা 90% ছেলেরা সর্বোচ্চ পাঞ্জাবি একটা পাজামা কিনে, দ্যাটস ইট, তাদের ঈদটা হয়ে যায়। তারপর তো রেগুলার ড্রেস পরেই ঘুরে বেড়াচ্ছে। সো আহামরি বাজেট থাকে না ছেলেদের জন্য। আমিও তো ঈদে একটা 3 পিস নিয়েছি, তো কি হয়েছে, আমারও তো বাজেট তেমন ছিল না। তবে ভাইয়া থেকে কিছু গিফট পাননি এবার ঈদে? না, কিছু দেই নাই তো, অ্যাকচুয়ালি কিছু দেই নাই, তবে একটা দিয়ে দিবনি, সমস্যা নেই। আমি বসে আছি গিফট পাওয়ার জন্য। না, ও আমাকে গিফট করে, মাঝে মধ্যে গিফট করে ঈদের সময়, আসলে কোনো স্পেসিফিক কোনো স্পেশাল ডে আসলে গিফট করে। এবার ঈদে আসলে আমি প্রত্যেকবার মানে ঈদে সবাইকে আসলে গিফট করি, অনেক শপিং করে, মানে যখন যাকে মন চাইবে তখনই গিফট করি। বাট এবার হচ্ছে আমি স্পেশাল কাউকে গিফট করি। আচ্ছা আচ্ছা, ভাইয়া বলছিলেন যে আপু অনেক গিফট করে, কোন গিফটটা খুব স্পেশাল? না, ওই রকম স্পেশাল কিছু না, দেখা যায় এখন পর্যন্ত যা গিফট করেছে ম্যাক্সিমাম মানি ব্যাগ, তারপর ঘড়ি, তারপর পাঞ্জাবি, ঈদের সময় পাঞ্জাবি গিফট করছে আমাকে। কি আর যাই হোক, মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে পাঞ্জাবি গিফট করে ঈদের সময়। সো এইবারও একটা পাঞ্জাবি থাকছে আমার জন্য ওর পক্ষ থেকে, থ্যাংক ইউ সো মাচ।
আর বেসিক্যালি হয় না যে স্পেশাল, তো গিফটটাই স্পেশাল, গিফট মানে স্পেশাল, যদি গিফট কোনো কিছু পাওয়া হয় সেটাই স্পেশাল। সো যেটা আমি পাই ওর কাছ থেকে বা আদার্স আর অন্য কারো কাছ থেকে পাওয়া হয় না। আসলে আমার তেমন ফ্রেন্ডও নাই, তো ওই ম্যাক্সিমাম টাইম গিফট করে। আর আসলেই তো হিসাব করে দেখলাম আমাকে তেমন কেউ কিছু গিফট করে না। তো এই ভালো কথা, আমি তো আরেকজন মানুষকেও গিফট করেছি, ইফতেখার চৌধুরী। না আমার কথা বলতেছি যে আমাকে আসলেই তো আর কেউ গিফট করে না, অনেস্টলি আমাকে তিনজন মানুষকে গিফট করেছি, বাট আমাকে তুমি ছাড়া কিন্তু আর কেউ কোনো কিছু গিফট করে না। আহারে সিরিয়াসলি যাই হোক, মায়া লাগলো না আজকে হঠাৎ হিসাব মিলালাম যে কি আমাকে আর কে কি গিফট করে, আমাকে তেমন কেউ কিছু গিফট করে না। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আমি তুমি আমাকে গিফট করো, এটা আসলে অন্য আপু অনেক অনেক গিফট করুক আপনাকে, কারণ যেহেতু কেউ গিফট করে না। না আমার হচ্ছে গিফট আসলে ওর কাছ থেকেই পাওয়া হয়, তেমন আসলেই তেমন কেউ গিফট করে। এটা কিন্তু একটা খুব ভালো একটা সাইন যে বন্ধু এরকমই হওয়া উচিত, যে কিনা সবসময় গিফট করবে। আর কে কি গিফট করলো না করলো দরকার নেই, কিন্তু ভালো বন্ধু যে সে সবসময় গিফট করছে, কারণ তাকে স্পেশাল ফিল করানোর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। আপু একটু সিনেমার কথা বলবো। আপনি ময়না চরিত্রটা যে করলেন, এখানে আপনার আসলে কি কি চ্যালেঞ্জগুলো ছিল? ময়না সিনেমাটাই আসলে চ্যালেঞ্জিং, যে ক্যারেক্টারটা, যেহেতু এটা নারী প্রধান গল্প, ওইখানে আমি লিড অ্যাক্ট্রেস। তো ময়নার আসলে স্ক্রিপ্টটা আমি শুটিংয়ে 2 দিন আগে পাই। তো বুঝতেই পারছেন এটা কতটা চ্যালেঞ্জিং ছিল। কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল না। শুটিং স্পটে আসলে স্ক্রিপ্ট পড়ে ডিরেক্টর যা দেখিয়ে দিয়েছিলেন ওইটার উপরেই মানে জাস্ট কনফিডেন্স নিয়ে আসলে শ্যুটটা আমি শেষ করি। যে আমার মনে হয় যে আমি যখন ময়নার গল্পটা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে যে ময়না এভাবে এভাবে এভাবে, মানে আমি যেভাবে মনে ধারণ করেছি ময়নাকে, আমি কিন্তু ওই ক্যারেক্টারটাই প্লে করতে পেরেছি। তো আমরা এর আগে কয়েকটা জায়গায় আমরা শুনতে পেয়েছি যে ময়না সিনেমাতে আপনার যে ক্যারেক্টারটা ছিল এটার সঙ্গে আপনার লাইফে কিছুটা মিল? কোনো মিল নেই, না। আপনি আসলে সিনেমাটা দেখেননি। ময়নার স্টোরিটা আসলে বাস্তব, মানে একটা মেয়ের লাইফ স্টোরি, বাট মেয়েটাকে সেটা প্রোডিউসার ভালো জানে। প্রোডিউসারই আমাকে বলেছিল যে তার এক পরিচিত এক মেয়ের একটা লাইফ স্টোরি নিয়ে আসলে সে নিজেই আসলে গল্পটা লিখেছেন, যে প্রোডিউসার সে নিজেই গল্পটা লিখেছেন। তো ময়নার স্টোরিটা এমন একটা স্টোরি, এটা শুধু আমার না, বাংলাদেশের 80 থেকে 90% মেয়েদের লাইফ স্টোরির সাথে মিলে যায়। তো এটা আসলে আপনার জীবনের সাথেও মিলতে পারে, আমার জীবনের সাথেও মিলতে পারে, বাট ময়নাটা আমি না, বা ময়না স্টোরিটা আমার না। তো এই যখন মানে আপনার জীবনের থেকে একটা ভিন্ন একটা ক্যারেক্টার আপনি যখন করলেন, তখন আসলে মানে কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে? আসলে আমরা যখন অন স্ক্রিনে আসি, আমরা যখন অভিনয় করি, তখন আমি ব্যক্তিটাকে আসলে সাইডে রেখে আমি কিন্তু ওই গল্পের ক্যারেক্টারের মাঝে ঢুকি। তো এই ব্যাপারটাই আসলে চ্যালেঞ্জিং, যে আমি যেটা না সেটা আমাকে প্লে করতে হবে অন স্ক্রিনে। তো এই অভিনয়ের এই ব্যাপারটা, পুরো ব্যাপারটাই হচ্ছে চ্যালেঞ্জিং। আচ্ছা আচ্ছা, ভাইয়া আপু যেহেতু আপনারা খুব ভালো এক বন্ধু, তো আপুর বিভিন্ন কাজে আপনি আপুকে কিভাবে হেল্প করেন? আসলে হেল্প না, সেটা থাকে, বাট প্রবলেমটা হচ্ছে কি, ও আসলে কার কথা শুনে না। আমি কোনো কিছু বললে সেটা একদমই মানে না। বাট তখন আমার একটু খারাপ লাগে অবশ্য, যে আমি কিছু হলো তো বুঝি, একবারেই যে বুঝি না তা না, বাট সেটা আমি যেটা বলি সেটা সে করে, হয়তো অন্য কেউ বললে সেটা করে, বাট সেইটা পজিটিভ হয়। আমি আজ পর্যন্ত যা বলেছি তাকে, সেটা 10 দিন পর হোক বা 1 মাস পর হোক, সেটা পজিটিভ একটা ভাইব আসে, এবং পজিটিভলি সেই বলে হ্যাঁ এটা ঠিক ছিল। না, এটা বাট যখন বলি তখন আমার অনেক অপমানিত হইতে হয়, আমাকে অনেক লাঞ্ছিত হইতে হয়। বাট আমি তো জানি আমি হচ্ছি বেসিক্যালি তুলা রাশির মানুষ, আমার একটু সিক্স সেন্স বেশি কাজ করে, আমি অনেক কিছু আগে থেকে বলতে পারি,
সরি টু মানে আমি এটা জানি না মানুষ কিভাবে নেয়, বাট আমি অ্যাকচুয়ালি মিলে যায় মানুষের সাথে, কিন্তু লাইফের সাথে মিলে যায়। সত্যি ও যখন বলে না আমাকে সতর্ক করে যে জানো এটা না এরকম হইতে পারে, এটা এরকম হচ্ছে বা এরকম এরকম হবে, এটা না মিলে যায়, তখন আমি কিভাবে সম্ভব, তুমি কি কোনো জ্যোতিষী নাকি বা না আমি অ্যাকচুয়ালি আমি মানুষটা কেমন মানে আমরা যে টাইপের মানুষ, আমাদের রাশির যে টাইপের মানুষ তারা অনেক লজিক নিয়ে কথা বলে, তাদের অনেক লজিক থাকে এবং তারা আগে থেকে চিন্তা করে যে এটা হলে এটা হতে পারে, ওইটা হলে ওইটা হতে পারে, মানে পাস্ট আগে চিন্তা করে দেন হচ্ছে আপনাকে থ্রো করবে, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি বুঝবেন হয়তো কোনো কারণে সেই কথাটা বলছে। তো যাই হোক সামহাও তাকে অনেক কিছু বলতে যাই, সে শোনে না। তবে আমি অলওয়েজ চেষ্টা করি যে ভালোটাই বলার এবং ভালো একটা রাস্তা দেখানোর, গাইডলাইন্স দেখানোর। সে অলওয়েজ আমাকে সেটা করে এবং আমি মানি, কারণ আমাকে যেটা বলে সেটাই মানি, চেষ্টা করি। কারণ আমি জানি ওর একটা কথা হয়তো আমি দেখতেছি, আমি কিন্তু বুঝি যে এটা করলে আমার জন্য ঠিক হবে না, তারপর আমি ওইটা করতেছি বিকজ অফ ও বলছে, হয়তো বা আমার ধারণাটা ভুলও হতে পারে, আমি কিন্তু এইভাবে নিয়ে দেন হচ্ছে ওর কথাটাকে মানি। বিকজ আমি যদি চিন্তা করি যে আমার দিক দিয়ে যে ও এটা বলতেছে এটা মনে হয় রাইট হবে না, এটা করবো না, এটা আমি কখনোই করি না। আমি করি যে না ওরটা রাইট হইতে পারে, আমি ভুল হইতে পারি, কারণ ওর সেন্স থেকে ওর মেক সেন্স, ওর যে সেন্স থেকে ও যেটা বলছে এটা হতে পারে আমার জন্য পজিটিভ, সো আমি এটার জন্যই করি। বাট আমি বলবো যে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে হোক বা অ্যাজ এ পরিচিত হিসেবে হোক, অ্যাজ এ কলিগ হিসেবে হোক, সেটা আমি হই বা অন্য কেউ হোক, সেটা যদি বলে একবার হলো ভাববা যে এটা কেন বলছে, কি কারণে বলছে, এটা করতে কেন বলছে, একটু চিন্তা করবা। সো আই থিঙ্ক এটা তোমার খারাপ কখনোই আমি চাইবো না, আর তুমি তো আমার খারাপ কোনোদিনও চাও নাই। সো যেটা বলবো সেটা অবশ্যই ভালোর জন্যই বলি, বকাটা কম দিও। আসলে কি এটা আমার ছোটবেলা এটা অবশ্যই হ্যাঁ, এটা ওর নেচার, ও আসলে মানে ওর বিরুদ্ধে কেউ বলতে গেলে সেটা ও নিতে পারে না এটা। কিন্তু আমি ভাবি, এমন না যে ভাবি না, আপনি একটা কথা বলছেন আমি কিন্তু ওই মুহূর্তে ঘাটতারামি করছি, বাবা বলছে আরে না ধুর আরে মানে এটা কেন হচ্ছে, মানে বিরক্তিকর। কিন্তু আমি কিন্তু যখন মানে একা থাকি তখন কিন্তু ভাবি ওই কথাটাকে ঠিক বলছে না রাইট করছে। ওর কথাটা আমি আরো 2-3 জন আমার যে বিশ্বস্ত মানুষ থাকে, আমার বোন, ছোট বোন বা বড় বোন, তাদের সাথে শেয়ার করি যে এটা কি আসলে ঠিক কিনা, বা ওরা যদি বলে না 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 ভাইয়া ঠিক বলছে, বা আমার ছোট বোন একটা কথা বললো আমি মানলাম না, তখন ওকে জিজ্ঞেস করলাম যে আমার ছোট বোন যা বলছে এটা কি ঠিক বলছে, বলছে হ্যাঁ ঠিক বলছে, তখন আমার কাছে মনে হয় যে ঠিক। মানে এক কথায় আমার ওইটা আসলে আমি ইয়া করতে পারি না, নিতে পারি না। মানে ফ্রেন্ড তো দাম দেয় না, শুধু ফ্রেন্ড না, কারো ক্ষেত্রেই না। আব্বু একটা কথা বলছে, আমি বললাম আচ্ছা আব্বু যে এই কথা বলছে এটা কি ঠিক হবে, ও বলে যে না ঠিক হবে না বা ঠিক হবে, তখন কিন্তু ওইটা মানে। আবার আব্বু যদি বলে যে কিছু একটা, আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, মানে আমার হচ্ছে কি একটা পক্ষ লাগে যে ওর কথাটা রাইট কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট বিশ্বাস করি এটা না, আমি ডিরেক্ট এটা কখনোই না, সেটা পরিবার হোক, খুব কাছের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক বা ফ্রেন্ড হোক, আমি নিতে পারি না। মানে আসলে ওটা ট্রু কিনা বা ঠিক হচ্ছে কিনা বা হবে না, এটা প্রুভ করার জন্য আমার আরো 2-3 জনের কাছে সাজেশন নিতে হবে। তার মানে এই দাঁড়ালো যে রাজরিপা কিন্তু মানে ডাইরেক্ট ট্রাস্ট করতে পারে না, তার একটা পক্ষ লাগে, তার মানে এই না সে ঘাটতারা না, একটু তো ঘাটতারা আছে। ও যদি বলে যে এটা করো না ঠিক হবে না, আমি ওইটা বেশি করে করব। যদি বলে কেউ ডানে যেতে বলছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, বামে যাই। তাহলে কি বিশ্বাস নেই ভাইয়ের প্রতি? আরে সেটা না, মাঝে মাঝে ও আমার প্রতি বিশ্বাস রাখলি কি আর না রাখলি কি, এই জন্য আমি কিছু কই না, কারণ কইতে গেলে আমার ঝামেলা হয়, উদাই মানে ঝামেলা ঝগড়া হয়, দরকার কি, চলো না তুমি তোমার মতো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপু কিন্তু এখন একটু হিজাবটা মেনটেন করছে, তো এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি? হঠাৎ পরিবর্তন না, আমি সবসময় ট্রাই করেছি আমার প্রমোশন, ইন্টারভিউ বা কোনো শো থাকলে সেখানে একটু শালীন ড্রেস পরার ট্রাই করতাম। তো আমার কাছে ফিল হয় যে মানে একটা আছে না যুগের সাথে তাল মিলিয়ে চলাটা, এটা আসলে আমি কখনোই ওটা মানে আমার কাছে কখনোই অ্যাকসেপ্টেবল না, সরি। আচ্ছা, যুগের সাথে তাল মিলিয়ে চলার কথাটা আসলে অনেকে বিশ্বাস করে, ট্রাস্ট করে, তো সেভাবেই আসলে সেই ট্রেন্ড অনুযায়ী চলে। কিন্তু আমি কখনোই কিন্তু ওই ট্রেন্ডটা আসলে ফলো করি না, আমি আমার ইচ্ছায় চলেছি। যে বললাম না যে আমার মনে যেটা চাই আমি ওইটাই করি। তো অনেকে আছে যে আমি যেটা করছি সেটা অনেকে আবার ফলো করে সেটা করছে, বাট আছে না যে একটু
খোলামেলা পোশাকে এসে যেহেতু সিনেমার হিরোইন হচ্ছে বা অন স্ক্রিনে থাকতে হচ্ছে আর 10 জনের মতো আসলে একটু নিজেকে শো আপ করাটা, এটা আসলে আমার কাছে কখনোই ভালো লাগেনি। বা আমি তো এর আগে সিনেমা করেছি, তো আমার কাছে মনে হয় আমি যদি শালীনভাবে থেকে সিনেমা করতে পারি তাহলে আমি শালীন থেকে কেন আরো 1-2 ধাপ এগিয়ে যেতে পারবো না। যেহেতু আমি যেটা ছিলাম, আমি যেই রাজরিপা ছিলাম সেই রাজরিপা হয়ে কিন্তু আজ আমি আপনার সামনে এসে বসেছি, তাহলে আজ এই রাজরিপাটা কেন ইন ফিউচার আরো এগিয়ে যেতে পারবো না। তো আমার কাছে আরেকটা কথা হয়েছে যে যে মডার্ন লুক বা স্টাইলিশ ফ্যাশনেবল খোলামেলা ড্রেস, অনেক আহামরি সুন্দরী সবাই যদি মানে এটা চিন্তা করে তাহলে সবাই সিনেমার নায়িকা হতো বা বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী হয়ে যেতে পারতো। কিন্তু আমার কাছে ফিল হয় যোগ্যতার উপরে আসলেই কিছু নেই। তো আমি তো রিপাই, সবাই আমাকে চিনছে একটা অভিনেত্রী রাজরিপা। তো আমি মানে খোলামেলা পোশাক পরে আপনার সামনে এসে কথা বললেও কি, মাথায় ওড়না দিয়ে আপনার সামনে কথা এসে বসে বললেও কি সেমই তো। আমি মানুষটাই, আমি ব্যক্তিটাই তো একা মানে এক। তো আমার কাছে এইটাও ফিল হয় যে আজ আমি একটু শালীনভাবে চলবো, আরো 10 জন বলবে যে না রাজরিপা যদি শালীনভাবে এগিয়ে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না। এই কথাটা বলুক না, শুনি না। এইখানে আমি একটা কথা বলতে চাই যে আসলে মেয়েদের ক্ষেত্রে হয় যেটা আমি মনে করি যে স্ক্রিনের যে জীবনটা, আমাদের স্ক্রিনের যে লাইফটা, স্ক্রিন লাইফ আর ব্যক্তি লাইফ দুই জিনিস। সো স্ক্রিনে ক্যারেক্টারের স্বার্থে হচ্ছে আমাকে হয়তো বিভিন্ন পোশাক পরতে হয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের অডিয়েন্সদের জন্যই পড়তে হয়, নিজেকে ওই ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট করার জন্য, মেলানোর জন্য। সো স্ক্রিন লাইফটা আর হচ্ছে ব্যক্তি লাইফটা অন্যরকম। স্ক্রিনে আমরা কাজের স্বার্থে অনেক কিছুই করছি, দেন আমি যদি আমার ব্যক্তি লাইফে আমি শালীনভাবে চলি, আই থিঙ্ক এটা প্রবলেম হওয়ার কথা না। আর আমি আমাদের দেশেই শুধু দেখেছি যে কিছু অডিয়েন্স আছে, কিছু একদম চিপ মেন্টালিটির কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে যে ওই স্ক্রিনের একটা পিক দিয়ে একটা ছবি দিয়ে একটা মেয়ে, সেটা হোয়াটএভার, সেটা যে কোনো নায়িকা হতে পারে, যে একটা স্ক্রিনে সে একটা কাজ করেছে, কাজের স্বার্থে হচ্ছে সে একটা খোলামেলা ড্রেস পরেছে বা একটা ক্যারেক্টার করেছে যে খুব ক্লোজ একটা সিন করেছে, সেইখান থেকে স্ক্রিনশট দিয়ে 2 দিন আগে তুই এই সিন করছস, এখন আবার পর্দা লইছস, মানে ব্যাপারটা মানে দিস ইজ আমি বলছি বাংলাদেশে একমাত্র এটা পসিবল। ওর কাজ হচ্ছে ওইটা স্ক্রিনে, ও ব্যক্তি জীবনে শালীনভাবে চলতেছে, সেই মানুষটাকে তুমি ব্যক্তি জীবনে শালীনভাবে চলতে দিচ্ছ না। ওয়াই? আমার কথা হচ্ছে তার ব্যক্তি জীবনে সে তো খারাপ ড্রেস পরে ঘুরছে না, কারোর সাথে খারাপ কোনো কিছু করছে না, তার ক্যারেক্টারের সাথে তার কাজের সাথে সে স্ক্রিনে করছে। হ্যাঁ, হয়তোবা আমাদের মুসলিম কান্ট্রিতে অনেক কনজারভেটিভ আমাদের দেশের মানুষ, ঠিক আছে ফাইন, বাট আমরা তো শিল্পী, আমাদের কাজই তো এটা, আমরা তো এটাই করব, তাই না? সো আমাদেরকে তো ন্যূনতম অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না, মানুষটা স্ক্রিনে যাই হোক যাই করুক, কিন্তু আমি তার ব্যক্তি জীবনে কখনো দেখলাম না সে কখনো খারাপ একটা ড্রেস পরতে, বা কখনো দেখলাম না যে খারাপ কিছু করতে, রাস্তাঘাটে কোনো খারাপ কিছু করেছে। সো আই থিঙ্ক আমাদের দেশের অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট আমার, যারা কিছু শ্রেণীর অডিয়েন্স আছে যারা আছে যে এইভাবে দেখে আর্টিস্টদের, ফিমেলদের, অ্যাক্টরসদের, সো আই থিঙ্ক আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত। বিকজ তাহলে হবে কি, আর্টিস্টরা তখন ব্যক্তি জীবনেও শালীনভাবে চলতে দ্বিধাবোধ করবে না। অনেকেই আছে আমাদের দেশে, আছে অনেক মডেল আছে যে ব্যক্তি জীবনে সে করে কি, যে খোলামেলাই চলছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, একজনকে দিয়ে 10 জনকে বিচার করলে হবে না। সো যে যেভাবে চলতে চায় তাকে চলতে দেওয়া উচিত, আই থিঙ্ক। তবে এটা সত্যি, আমি পরিবার থেকে দেখেছি আমার মাকে বোরকা পরতে, মানে আমার বংশের সবাই বোরকা ইউজ করে, মানে পর্দাশীল। তো আমি হচ্ছে অন স্ক্রিনে যতটুকু দরকার ক্যারেক্টারের জন্য ততটুকুই হয়তো আমার ড্রেস ইউজ করা হয়, বাট আমি কিন্তু অফিস স্ক্রিনে আমার ব্যক্তি জীবনে আমি প্রায় বোরকা পরা হয়, 3 পিস পরা হয়, কোথাও অডিশন দিতে গেলে 3 পিস পরা হয়, মানে টোটালি শালীনভাবে। তো আসলে ওই ব্যক্তি জীবনটাকে আমি আসলে অন স্ক্রিনে নিয়ে এসেছি যে না, আমি আর শো আপ করতে চাই না, আমি যতটুকু পারি যদি ধরে রাখতে পারি এই ব্যাপারটা তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এন্ড ফিউচারে কি হয় সেটা বলতে পারবো না, বাট এখন চেষ্টা করছি হিজাব স্টাইল, যে আমার ট্রেন্ডটা আসলে অন্য কেউ ফলো করুক, আমার হিজাব স্টাইল, আমার বোরকা স্টাইল, আমার ড্রেসের স্টাইল
সবাই দেখি কয়জন পারে, আসুক আমার সাইটে, 10 জনের মধ্যে 2 জন হলেও তো আমাকে ফলো করবে, সেটা হোক একজন আর্টিস্ট, হোক সাধারণ কোনো মানুষ। ওয়েল, আপনি স্টাইলের কথা যেহেতু বলছিলেন, আমরা জানি যে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছেন। আপু কোথায় পড়ছেন? ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। আসলে এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টাডি করব, বাট কখনো আব্বু চায়নি। এখন আসলে নিজের মতো করে স্টাডি করা শুরু করেছি, বাট দেখি কতটুকু করতে পারি। আপু বলছিলেন যে আপুর ফ্যামিলির সবাই বোরকা পরে চলতেন, কনজারভেটিভ ফ্যামিলি। তো সেই জায়গা থেকে আসলে সিনেমায় কাজ করা এবং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার। খুবই চ্যালেঞ্জিং। একটা পরিবার ছেড়ে আসা মানে একটা পৃথিবী ছেড়ে আসা। তো এই শহরে একটা মেয়ে অনেক স্ট্রাগল করেছে, অনেক সার্ভাইভ করেছে। আসলে স্বপ্নটা পূরণ করতে হবে, সিনেমাতে কাজ করব, ওই স্বপ্ন দেখেই আসলে চলে আসা। তো ফ্যামিলির সাথে আসলে সম্পর্কটা কখনোই ভালো ছিল না। আমার বাবা একটা সময় আমাকে ত্যায্য করে দেওয়ার প্ল্যানিং ছিল, 2 বছর আমার সাথে কথা বলেনি। তবে আমি তাদের সম্মান রাখার চেষ্টা করেছি, এমন কিছু করিনি যাতে তাদের সম্মান নষ্ট হয়ে যায়। ট্রাই করেছি, একটা ড্রেসের ছবি একটা মানে খুবই মডার্নভাবে আমি একটা পিক তুলেছি, এটা আপলোড দিলে কি আমার আব্বু রাগ করবে কিনা সেটাও আমি 100 বার চিন্তা করতাম। তো সব কিছু নিজেকে ধরে রেখেছি। তারপর আমার আব্বু একটা সময় রিয়েলাইজ করে যে না, আমার এই মেয়েটা ছোট মানুষ। ইফতেখার চৌধুরী স্যার আসলে মিলিয়ে দিয়েছিলেন আমার আব্বুর সাথে যে আপনার মেয়েটা অনেক ট্রাই করছে, কষ্ট করছে, তাকে কেন সাপোর্ট করবেন না। এভাবে আসলে ফ্যামিলির সাথে সম্পর্কটা মিলে যায়। আর যেহেতু আমি এখন স্টাবলিশড হয়েছি, সেহেতু আসলে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার স্টাডিটা মানে খুবই ইচ্ছা। যেহেতু আমি ছোটোবেলা থেকে নিজের ড্রেস নিজে তৈরি করতাম, নিজের গেট আপ লুক সব কিছুই আমি নিজে ক্যারি করতাম। তো ওইটাই আসলে ওইখান থেকে আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো স্বপ্নটা এখন পূরণ করছি, দেখি যদি হয় পড়াশোনা শেষ করলাম, আর না করলে তো নাই। বাট পড়তেছে, এটাই হচ্ছে, পূরণ হয়েছে। অনেক গম্ভীর আলোচনায় চলে গেছি, এবার একটু আমরা হাস্যোজ্জ্বল কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে দর্শকদের কিন্তু একটা মানে কি বলে, এটা গুঞ্জন বলবো কিনা জানি না, যে তাদের কাছে মনে হচ্ছে এত ভালো বন্ধু, তাদের ভেতরে কি শুধুই বন্ধুত্ব নাকি প্রেম? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আমাদের দেশে হচ্ছে এটা শুধু রাজরিপা শিশির সর্দার বলে কথা না, যে কোনো ছেলে মেয়ে একটু ফ্রেন্ডশিপটা ভালো হলে এরকম একটা মিনিং চলেই আসে। সাধারণত এটা চেঞ্জ করার মতো ক্ষমতা আমাদের নেই। সো যে যেটা ভাবে ভাবুক। আমি সবসময় বলি, কেউ যদি ভেবে খুশি থাকে তার খুশিতে পানি ঢালার কোনো প্রয়োজন নেই। সময় হলে তারাই জানতে পারবে আসলে আমার আর রাজদীপার মধ্যে কি শুধুমাত্রই বন্ধুত্ব ছিল নাকি প্রেমের গুঞ্জনও আছে বা প্রেম আছে। থেকে প্রেমও হতে পারে, বন্ধুত্ব থেকে বিয়েও হতে পারে। কখন কার কি হয় এটা বলা যাবে না, ওপেন চ্যালেঞ্জ করে কিছু বলতে পারবো না। সো যে যা ভাবে ভাবুক, আমরা একসাথে চলে ফিরে শান্তি পাচ্ছি, ঘুরে শান্তি পাচ্ছি, ফ্রেন্ডশিপ রেখে শান্তি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শান্তির জন্য। এখন অডিয়েন্সরা ভেবে যদি শান্তি পায়, ওরা ওদের শান্তিতে থাকতে থাকে। বাবা নাকে তেল দিয়ে ঘুমাই। এক্স্যাক্টলি। এটা ক্লিয়ার হলো যে বন্ধুত্ব থেকে কিন্তু প্রেমও হতে পারে, বিয়েও হতে পারে। সো এখন দেখার বিষয় যে কি হতে পারে, ইন ফিউচারে দেখতে হবে। এমন বন্ধুত্ব থেকে মামাও হতে পারে, রাইট কি না? সেটা চান্স খুব কম। অনেকেই আছে না যে ফ্রেন্ডস মামা হয়ে যায়, খালু হয়ে যায়, খালা হয়ে যায়, এক্স মামা হয়ে যায়। হতে পারে, হতে পারে। সরকার রাজরিপার নবাগত যেই আসবেন তার মামা হতে চলেছেন, এটা আসলে দর্শকের কাছে হয়তো মেনে নেওয়াটা খুব একটা সহজ হচ্ছে না। হতে পারে, কত কিছুই হতে পারে। দর্শকের সাথে ঘুম হারাম করতে যেও না প্লিজ। জীবনে কত কিছু হতে পারে। আপনাদেরকে নিয়ে খুবই কি বলে পজিটিভ একটা ভাইব নিয়ে রাখে, যে খুব ভালো একটা বন্ধু এবং ইন্ডাস্ট্রিতে আপনাদের বেশ নাম রয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের দুজনকে কি একসঙ্গে অন স্ক্রিনে দেখা যাবে কিনা? আমরা অলরেডি হচ্ছে লাস্ট টাইম একটা মুভির মহরত করেছি, সেটা হচ্ছে মৃত্যু 19। ওটাতে হচ্ছে দুইজনই আছি আমরা লেট কাস্টিং এ। ওটা অলরেডি আজকে আমি পোস্ট করেছি, সবকিছুই রেডি। এখন শুটিং এ যাব। এখন ও যদি একটু ওর মুক্তিটা শেষ করতে আপনারা একটু বলে দেন, তাহলে আমার মৃত্যু 19টা আমি শুরু করতে পারতাম। কারণ আমার মৃত্যু 19-এ হচ্ছে একটু ওর স্বাস্থ্যটা একটু গুলুমুলু লাগবে। সো এটার জন্য মিনিমাম 2টা মাস আমার লাগবে, যে 2 মাস শুধু খাবে।
সো আর মুক্তিতে আবার আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে একবার মানে যে স্বাস্থ্য আছে আরেকটু শুকাইতে হবে। সো আমি যদি এখন ওকে বলি যে আরেকটু মোটা হও, তাহলে কিন্তু আর শুকাইতে পারবে না। সো এই জন্য আসলে মুক্তির জন্য হচ্ছে, আর মুক্তিটা হচ্ছে একটা ড্রিম প্রজেক্ট। আমি মুক্তি দেখেছি, মুক্তির ট্রেজার দেখেছি, দরকার হলে মুক্তি শেষ করে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। আমি কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপ বা ওর ফ্যান, আমি কিন্তু মুক্তির ট্রেজার দেখে। আর আমি জানি যে মুক্তিটা রিলিজ হলে বাংলাদেশে অন্তত মানে আপকামিং সুপারস্টার, ফিমেল সুপারস্টার রাজদীপা হবে। মানে ইটস লাইক এ হলিউড ফিল্ম। আমি বলছি, আমি বললাম না যে আমার সিক্স সেন্স প্রত্যেকটা মানুষ পছন্দ করে, কারণ ভালো জিনিস যতই অপছন্দ করুক না কেন কেউ, যেটা ভালো সেটা কখনোই বলতে পারবে না যে আরে দূর ভালো না, এটাই যাও। কিছু মানুষ বলতে পারে, বাট সবাই বলতে পারবে না। 10% বলবে, বাট 90% ওকে ভালো। যারা আমাকে হিংসা করে তারা তো বলবেই। হিংসা যারা করে তারাও চোখ বন্ধ করে, যখন মানে আমি বললাম এই মুভিটা দেখার পর, যারা হিংসা করে তারাও চিন্তা করবে যে আসলেই ভালো করছে, খুবই অসাধারণ। মানে আমি বাংলাদেশে এরকম সিনেমা হয়নি, এটা অনেক আগের সিনেমা, বাট এটা কখনোই পুরনো হবে না এমন একটা সিনেমা তৈরি করেছেন ইফতেখার চৌধুরী স্যার। মানে মানুষ অনেকেই বলতেছে আরে এটা আগের সিনেমা, এখন চলবে না, নট লাইক দ্যাট। আমি যত দেখতেছি নতুন, এটা পুরনো হওয়ার কোনো সম্ভাবনা নেই। গল্পটা চলমান, উনি যে ক্যামেরায় কাজ করেছে বা যেভাবে মেকিংটা করেছে এটাও চলমান, এটা কখনোই পুরনো হওয়ার সম্ভাবনা নেই যখনই রিলিজ হয়। তাই বলছি যে মুক্তিটা আগে রিলিজ দাও, তাহলে আমার মৃত্যু 19টা হিট। মুক্তিটা হচ্ছে 3 বছর ধরে কাজ চলছে, বাট আপনার বর্তমানে যতগুলা সিনেমা আমি 3 বছর ধরে রিলিজ হতে দেখেছি, তবে নিজের সিনেমা বলে কথা না, পুরোটাই ডিফারেন্ট। ইফতেখার চৌধুরী স্যার এখানে অনেক বেশি এফোর্ট দিচ্ছে, প্রতিদিন সে এটা নিয়ে পড়ে থাকে এখন পর্যন্ত। আমি দেখেছি আপনার হলিউডে কোনো একটা সিনেমা 2 বছর 3 বছরও করে, অ্যানিমেশন যেগুলো গ্রাফিক্সের সিনেমা, 3 বছর 6 বছরও করে ফেলে। ওয়ান পিস ওটার সিরিজ ছিল। না আমরা কিছুদিন একটা সিনেমা দেখেছি না, খুবই চ্যালেঞ্জিং, একটা মেয়ে সারভাইভ করে, ওটা তো হলিউডের একটা সিনেমা। 7 বছর ধরে নাকি 7 বছর ছিল। তো আমি প্রতিদিন দেখি একটু একটু করে, সে আবার রিশুট করেছে। ইফতেখার চৌধুরী স্যার কিন্তু আবার সিনেমাটাকে রিশুট করা হয়েছে, আবার লাস্ট কিছুদিন আগে রিশুট করলো। এটা ফেলে দিয়ে সে, তার কাছে মনে হচ্ছে এই শটটা আমাকে চেঞ্জ করতে হবে, সে আবার শুট করছে। সো সে প্রতিদিন এটা নিয়ে কাজ করছে। আই থিংক ওটা রিলিজ হলে ব্লাস্ট হবে বাংলাদেশে। ওয়েল ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাইবো যে রাজদীপার মধ্যে কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করেছে? রাজদীপার মধ্যে যে জিনিসটা সবচাইতে আমার ভালো লাগে সেটা হচ্ছে যে ও প্রচন্ড রাগী, ঠিক আছে, বাট ওর মন মানসিকতা অনেক বেশি ভালো, অনেক বড় মনের মানুষ। হয় না যে মানুষের মনে হয় না সবচাইতে মানুষের প্রিয় কি, আমাদের পৃথিবীতে আসার পর প্রত্যেকটা মানুষের প্রিয় হচ্ছে টাকা। মানে টাকাটা না সহজে কেউ কাউকে টাকা দিয়ে হেল্প করতে চায় না, এটা কখনোই সম্ভব না, করে না এটা। মানে টাকার সময় আসলেই মানুষ, বাট ওকে আমি দেখেছি যে ও প্রত্যেকটা মানুষের জন্য নিঃস্বার্থভাবে করে। এটা শুধু আমার জন্য করে না, অনলি মানে এটা আমার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য, সে যেই হোক না কেন। সো এবং মজার বিষয় হচ্ছে যে আপনার সাথে অনেক বেশি শত্রুতা, অনেক বেশি রাগারাগি, মারামারি, কাটাকাটি, আপনি একটা বিপদে পড়লে সে এগিয়ে যাবে, সেটা রাতের 2টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, সেটা টাকা হোক বা অন্য কিছু দিক দিয়ে হোক, এনিথিং। আপনি কোনো একটা ঝামেলা পড়বেন, ও সবার আগে আগ বাড়িয়ে চলে যাবে হেল্প করার জন্য। অবশ্য মানে হেল্প করার পর কথাও শোনায়, তবে ওর মনটা অনেক ভালো, দ্যাটস হোয়াই। এটাই আমাকে আসলে স্বীকার না করলে বলবো না, প্রচুর মানে আপনাকে যদি কোনোদিন উপকার করে ফেলে, আপনাকে খবর আছে, আপনার উপকার করলে সেই জিনিসটা তাকে রিমাইন্ড করতে হবে। না এটা হচ্ছে কি, এটা আমার মধ্যে এই ব্যাপারটা চলে যে আমি ওর জন্য করছি, একটু প্রশংসা করুক না, ও আমাকে একটু বলুক না, আমার না এটাতেই শান্তি যে না রাজদীপা তোমার জন্য না আমার এটা হয়েছে। আমি না এই কথাটা শুনে এত খুশি হই যে আমাকে কোটি টাকা দিও এই খুশিটা। তাহলে আমি তো প্রশংসা করি, তাহলে তুমি আমাকে কেন কথা শোনাও? আমি আগেও অনেকবার বাংলাদেশ প্রতিদিনও বলেছি, তারপর আরো বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে রাজদীপার আমাকে এই জিনিসটা সবসময় ভালো লাগে, যেটা হচ্ছে সে রাতের 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, আপনি বিপদে পড়বেন, সে দৌড়ায় চলে আসবে, তার মন ভালো। আমি তো কথা শোনাবো, এখন আমার হচ্ছে মাথায় রাগ উঠে গেলে আমার কথা শোনাইতে হবে, সেটা যে কোনো একটা পয়েন্ট লাগবে। তো যে পয়েন্টটা আপনাকে খুব বেশি হার্ট করবে ওই পয়েন্টটা আমি
খোঁচা মেরে বলবো, এটা আমার হ্যাবিট। আচ্ছা, ঝগড়া তো হয়, হ্যাঁ ঝগড়া প্রচুর, হলে প্রথমে সরিটা কে বলে? ম্যাক্সিমাম টাইম আমি বলি। না, এই মিথ্যা কথা, ম্যাক্সিমাম টাইম বলেছি আমি, মিথ্যা কথা। ম্যাক্সিমাম টাইম বলেছি। পৃথিবীর প্রত্যেকটা পুরুষই মানে আগে নারীদেরকে সরি বলে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমার মনে হয় উচিত এইটাই দোষ হলেও হ্যাঁ, কারণ মেয়ে মানুষের মন হয়েছে নরম, একদম ফুলের Unnecessary. পাপড়ির মতো। সো অনেক বেশি আসলে কি আমার মধ্যে যে ব্যাপারটা, ধরেন আপনি আমার অনেক বড় শত্রু, যে আমি যখন আপনার পিছনে থাকি মনে হয় একে যদি পাইতাম আমি শুট করে একদম মেরে ফেলতাম, আমার এই রাগটা খুবটা জাগে। কিন্তু সামনে এসে যদি আপনি একটু হাসি দিয়ে কথা বলেন, আমার মনে হয় যে পৃথিবীর সব রাগ না ওই মুহূর্তে পানি হয়ে যায়। আমার মধ্যে এই ব্যাপারটা খুব কাজ করে। বাট রাগারাগের পর যদি কোনোভাবেই আপনারা আমার সাথে যদি যোগাযোগ না করেন, কথা না বলেন, কিন্তু আমার মধ্যে ওই ইয়াটাই কাজ করে যে দেখলেই মনে হয় যে ওকে যদি মেরে ফেলতে পারতাম, এই রাগটা হয়। শিশির ভাইয়া তো আপনার খুব ভালো বন্ধু, কিন্তু হয় না যে মেয়েদের মধ্যে কিন্তু একটু জেলাসিটা কাজ করে, তার অন্য কোনো ফ্রেন্ড দেখলে আপনার কি জেলাস ফিল হয় কিনা? ফ্রেন্ড হলে, সম্পর্ক ভালো হলে জেলাস হয়। শুধু শিশিরের ক্ষেত্রে না, আমার কোনো মেয়ে ফ্রেন্ড হলেও সে খুব ভালো করেই জানে। আমার স্কুল লাইফে একটা বান্ধবী ছিল রুমকে, ওর সাথে আমি কাউকে মিশতে দিতাম না, আমি নিতে পারতাম না, কান্নাকাটি করতাম, ও কেন অন্য মেয়ের সাথে মিশতেছে, কথা বলতেছে। তো এখন তো বড় হয়েছি, অনেক ম্যাচিউরড হয়েছি, অনেক কিছু বুঝি। তো ও তো অনেক মেয়েদের সাথে কাজ করে, তখন ওদের সাথে আমি নিজেই বলি ফ্রেন্ড হও, কথা বলা, আড্ডা দাও, কারণ এখানে তো শুধু পার্সোনাল সম্পর্ক না, এখানে আমরা প্রফেশন সম্পর্কটা আমাদের মেনটেন করতে হয়। তো এখানে কিছুদিন আগে ও সৌমির সাথে কাজ করেছিল, একদম বিগ ধামাকা একটা প্রজেক্ট। এটা দেখে আমি খুশি হয়েছি এবং ওকে বলেছি যে তোমাদের এই কাজটা এত ভালো হয়েছে, আমার না দেখে ভালো লাগছে, এবং সৌমিকে আর তোমাকে স্ক্রিনে দেখে খুবই ভালো লাগছে। মানে এই জুটিটা বাংলাদেশে মানে বেস্ট হবে যদি মিউজিক ভিডিও নাটক করা হয়। তো এই অ্যাপ্রিসিয়েটটা আসলে আমি ওকে করি, এটা আমি কখনোই হিংসা করি না। কিন্তু পার্সোনাল সম্পর্কে যদি ও আমার থেকে অন্য কোনো মেয়েকে বা অন্য কোনো ছেলেকে বেশি প্রায়োরিটি দেয়, তখন ওইটা আমি নিতে পারবো না। তুই না আমার ফ্রেন্ড, এই তুমি না আমার বান্ধবী, ধরেন আপনি আমার ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, ও আমার ছেলে ফ্রেন্ড, তো এই দুইজনই আমার লাগবে। তো এই দুইজন আবার আপনি আর সে যদি একটু বেশি মিলে যান, এটা আবার নিতে পারবো না। আপনার দুইজনই কিন্তু আমার ফ্রেন্ড, এই ব্যাপারটা আমি নিতে পারবো না। মানে প্রায়োরিটি আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, আগে আমাকে বেশি ভালোবাসতে হবে, ঈর্ষা, সেটা মেয়ের ঈর্ষা। ক্ষেত্রে হোক, ছেলের ক্ষেত্রে হোক। এটা হচ্ছে আমার সাইকোলজি, হয়তো একটু পাগলামি বলতে এই গেলে। ক্ষেত্রে হচ্ছে ঈর্ষাটা বেশি। আচ্ছা হিংসা না, এটা আমার ভালোবাসা, আমি অনেক বেশি Right. যার প্রতি আমার ভালোবাসা হয়, আমার ফিল হয় যে সেও আমাকে ওইভাবে ভালোবাসতে হবে। ভাইয়া কিন্তু অনেক ভালোবাসে। শুধু ভাইয়ের কথা বলছি না, সেটা মেয়ে হোক ছেলে হোক। মেরে দিল কিন্তু। এবং আমি দেখেছি, না আমি ছোটবেলায় এটা দেখেছি, আমার আব্বু যখন আমার বড় বোন বা ছোট বোনকে বেশি আদর করতো, এটা আমি নিতে পারতাম না, খুবই হিংসা করতাম এবং সারাক্ষণ আব্বুর সাথে লেগে থাকতাম, আব্বুর কোলে উঠে থাকতাম, যেন অন্য বোনদেরকে আমার আব্বু কোলে না নিতে পারে। এই ইয়াটা আমার মধ্যে ছিল। অনেক ম্যাচিউর হয়ে গেছে, সো আর কোনো টেনশনে নেই, ভাইয়া তাকে খুবই ভালোবাসে, তো এখানে আর কোনো ভয়ই নেই। না, ওর আছে, ফ্রেন্ড আছে, আছে না, আছে ফ্রেন্ড আছে, কিন্তু ভালোবাসা তো এখানে বেশি। হ্যাঁ, সবার আগে বেশি মানে প্রায়োরিটি আমাকে দিতে হবে। রাইট। তার মানে রাজদীপার মুখ থেকে স্বীকার করাই ফেলাইলো। আমি আবার শিশির সর্দার রাজদীপাকে অনেক আমি আবার ভালোবাসে। এটাও দেখি, এটাও ক্লিয়ার করে দাও যে না, না, ভালোবাসে, এটা বন্ধু হচ্ছে হিসেবে friendship, ভালোবাসে। বন্ধু হিসেবে ভালোবাসা। একটা ব্যাপার হচ্ছে, ইফতেখার চৌধুরী স্যার, আমরা তো একই সাথে মানে একসাথে পথ চলা, তো ইফতেখার চৌধুরী স্যার আর আমরা তিনজন যখন একসাথে হই, তখন আমি দেখি আবার ইফতেখার স্যার যদি বেশি শিশিরকে নিয়ে মেতে থাকে, ওটা আমার আবার ভালো লাগবে না, যে স্যার আপনি আমাকে নিয়ে মাতবেন, আমি আপনার লাইফে আগে আসছি, শিশির সর্দার না। এটা নিয়েও খুব একটু জেলাসি হয়, আবার ওর মন খারাপ হয়ে যায়, ও আচ্ছা ইফতেখার তো তোমাকে প্রায়োরিটি দিবেই, তোমার স্যার আমার কে, মানে এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়। তো ভালোবাসাটা আসলে ওর আমার প্রতি বা আমার ওর প্রতি ভালোবাসাটা, সেটা বন্ধুত্ব, প্রফেশন, সব দিক থেকে। তো এটা আসলে পার্সোনাল ভাবে এটা সবার ক্ষেত্রে আসলে মানে ও সবার ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে যে আমার বেস্ট ফ্রেন্ডটা আরেকজনকে প্রায়োরিটি দিচ্ছে, এটা আমার একটু লাগবে, এটা সবার ক্ষেত্রেই। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় আর কি। তোমার ক্ষেত্রেও হয়? না, এটা সবার ক্ষেত্রেই হয়। এটা কথা হচ্ছিল, তো আমি প্রথমেই ভাইয়ের কাছে জানতে চাইবো যে জীবনসঙ্গী হিসেবে আসলে কেমন মানুষ চাই?
যে আমার কথায় উঠবে আর বসবে এরকম, যেটা আসলে কখনোই সম্ভব না, ঠিক আছে। তারপরেও জানায় রাখলাম যে আমার কথায় উঠবে বসবে, ওরকম হলে আমার জন্য খুবই ভালো হয়। আমি খুব সফট মনের মানুষ, আর রাগ উঠলে আমি ডেঞ্জারাস। এটা অলরেডি তাহলে অডিয়েন্স বুঝে গিয়েছে, কারণ তোমার আমার সাথে কোনো সম্পর্ক না, কারণ আমি তোমার কথা উঠিও না বসিও না, তুমি যা বলো তার বিপরীতে চলে যাই। আমি রাগলে কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, ও মাই গড, সো যদি অনেক মিষ্টি, হ্যাঁ না এমনিতে আমার মনটা ভালো, আমি খুব সোবার, বাট ও যদি রেগে যায় ভাইয়া খুব হিংস্র হয়ে যায়। কিন্তু এটা অনেকদিন পর রাগি, হয়তো 10 দিন 20 দিন শুনবো আপনাকে, মানে হজম করব, হুট করে যেদিন রাখবো না আপনি আমাকে আর সহ্য করতে পারবেন না। সো ওইরকম একটা মানুষ দরকার যে আমার রাগটাকে কন্ট্রোল করতে পারবে। 20 দিন পর মাইর খাইতে হবে প্রচুর আমার হাতে, যদি উঠে বসে তাহলে আর ঝামেলা হবে না। জীবন সঙ্গী কেমন চাই, উঠবে বসবে না, কপি করা যাবে না, জেনুইনটা বলো। আমার জীবন সঙ্গী আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, এক কথায় প্রকাশ। আচ্ছা, মানে পৃথিবী একদিকে, আমি থাকবো আরেকদিকে, এই ভালোটা তার আমাকে বাসতে হবে। কিন্তু মেয়েদের তো অনেক ক্রাইটেরিয়া থাকে যে অনেক টাকা ইনকাম করতে হবে, আমাকে হচ্ছে আর দেশ বিদেশ ঘুরতে নিয়ে যেতে হবে, এমন কোনো ক্রাইটেরিয়া নেই? এমনটা লোভ আসলে কখনো কাজ করে না, ইন ফিউচারে করবে কিনা যায় না। এখনো পর্যন্ত আসলে মনের মিলটা না হলে আমার আসলে প্রেম ভালোবাসা হয় না। টাকা দেখে, সৌন্দর্য দেখে, টাকা সৌন্দর্য দেখে সেটা প্রেম হয়, ভালোবাসা না। তো আমার কাছে প্রেমের থেকে ভালোবাসার, প্রেম থেকেই তো ভালোবাসা হয়, ভালোবাসার প্রাধান্যটা অনেক বেশি। তো আমার জীবন সঙ্গী আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, মানে আমার থেকে আমাকে বেশি ভালোবাসবে, আমার টেক কেয়ার করবে এবং যে আমাকে বুঝবে। আচ্ছা, ওয়েল, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমি আসলে দুজনের থেকেই জানতে চাইবো যে এই সামনে আপনাদের আর কি কি কাজ আসছে। আমি প্রথমে আপুর কাছে জানতে চাই। সামনে আসলে মুক্তি সিনেমাটাই আমার রিলিজ হবে এবং আরও কিছু কাজ নিয়ে কথা বলছি, দেখি ফাইনালি হলে তো স্ক্রিনে দেখবেন, তবে সিনেমার জন্যই বেস্ট ট্রাই করছি। আর ভাইয়া, আমার হচ্ছে অলরেডি 2টা সিনেমার কথা হয়েছে, আর একটাতে সাইনিং করেছি, ওটা রোজার পর হচ্ছে, ঈদের পর শুটিং শুরু হবে। আর লাস্ট একটা কাজ করেছি বিএফডিসিতে, একটা বিগ ধামাকা, সেটার কোয়ার্টিস সামান্তা সৌমি ছিল। এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও, লাইক একটু ডিফারেন্ট, মানে একটা বিগ বাজেটের কাজ, ওটা ঈদের একটা ধামাকা তো আসছেই। এছাড়া হচ্ছে আরেকটা সিনেমা আমার সেন্সর হয়ে আছে, জলরং, সেটা কোরবানির ঈদে রিলিজ হবে। দেখি মৃত্যু 19টা ইনশাল্লাহ শুরু করার চিন্তা ভাবনা আছে, দেখি কি হয়। মুক্তিটা শেষ হলে মৃত্যু 19টা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকের অনুষ্ঠান কিন্তু আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। সো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে, অনেক বিগ বাজারের সিনেমা হচ্ছে, মেকিং ভালো হচ্ছে। সো দর্শকদের সামনে যেহেতু ঈদ আসছে, সময় পেলে অবশ্যই সিনেমাগুলি দেখবেন। অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, আমরাও দেখতে যাব। সো আপনারা যদি বাংলাদেশ চলচ্চিত্রের পাশে থাকেন, বাংলাদেশি চলচ্চিত্রের পাশে, তাহলে চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে এবং আমরাও অনেক কাজ করার উৎসাহ পাবো। আর আমরা যারা নতুন আছি, আপনারা সবাই আমাদেরকে একটুখানি সাপোর্ট দিবেন, তাহলে আমরা অনেকখানি সাপোর্ট পাবো। আর না জেনে না শুনে অযথা বাজে মন্তব্য করবেন না কমেন্ট সেকশনে। সিনেমা দেখে শেষ করে, নিজে দেখে, নিজে বিচার, নিজে শুনে, নিজে সবকিছু করে দেন হচ্ছে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের সিনেমা হলে অনেকগুলো সিনেমা রিলিজ পেয়েছে। তো আপনারা সবাই হলে আসুন, সিনেমা দেখুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং সবাই সুন্দর ও সুস্থভাবে বাংলাদেশে বেঁচে থাকুন এবং ঝই ঝামেলা থেকে দূরে থাকুন। আমাদেরকেও ভালোভাবে বাঁচতে দিন, নিজেও ভালো থাকুন। ওয়েল, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক পর্বে, নতুন কোনো এক যুগলবন্দিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।